আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার আমার জীবন আমার গানের তৃতীয় পর্ব আপনাদের শোনাচ্ছি। নচিদা অত বড় সুযোগ দেওয়ার পর টুকটুক করে কাজ পেতে থাকলাম। তখন ছোটোখাটো ছবিতে গান গাইতাম। সেই আমলে কলকাতায় হিন্দি ছবির কাজ হতো। তাছাড়াও পাঞ্জাবি, অসমিয়া, মণিপুরি, উড়িয়া ছবির গানের রেকর্ডিং হতো। ওই সব ছবিতে গাইতাম। অত ছোটো বয়সে একদিনে 2-3টে গানের রেকর্ডিংও করেছি। হয়তো প্রথমে বাংলা গান রেকর্ড করলাম, তারপর ওড়িয়া, শেষে মণিপুরি। ততদিনে গানের জগতে ঢুকে পড়েছি। পাশাপাশি চলছিল গান শেখা। দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতে যেতাম সপ্তাহে 2 দিন, বুধ এবং শুক্রবার। জর্জ দা খুব ভালোবাসতেন। বলতেন, ওই সব বার দিয়ে কিছু হবে না, তোর যখন ভালো লাগবে তখনই আসবি। আহা, এই কণ্ঠ! অন্য ছাত্রছাত্রীদের বলতেন, গানগুলো ওই গলায় পড়লে কি হবে ভাবতে পারোস? আমি আর কি বলবো, চুপ করে থাকতাম। জর্জদার গান তোলানোর কায়দা ছিল অভিনব। যেমনভাবে গাইতেন তেমনভাবেই তোলাতেন। গলায় অদ্ভুত নাটকীয়তা। রবীন্দ্রসঙ্গীত আমরাও গাইতাম, কিন্তু ওই রকম হতো না। তখন অনুভব করতাম এক একটা গানে জর্জদা নাটকীয়তা আনতে পারতেন, অথচ স্বরলিপি এক থাকতো। এই হলো বড় শিল্পী। একজন শিল্পী নিজের শিল্প চেতনা দিয়ে কিভাবে একটা গানকে এগিয়ে নিতে পারেন, সেটা জর্জদাকে সামনে থেকে না দেখলে বোঝা যেত না। এটা হেমন্তদারও ছিল। জর্জদা কিংবা হেমন্তদা তো ওই গান লেখেননি, সুরও দেননি, কিন্তু তাঁরা শিল্পী মেজাজ দিয়ে গানটাকে এক নিজস্ব ভঙ্গিমা দিতে পারতেন। সেটাই হয়ে উঠত তাদের স্টাইল। অন্য কেউ ওইভাবে গাইলে সবাই বলতেন, ওই যে দেবব্রত বিশ্বাস কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো গাইছে। জর্জদাও ছিলেন হেমন্তদার রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। গান তোলাতে তোলাতে বলতেন, হেমন্তর মতো কেউ গায় না রে। জর্জদাকে কাকা বলে ডাকতেন হেমন্তদা। একদিন হেমন্তদাকে বলেছিলাম, আপনার কাকা তো আপনাকে খুব ভালোবাসেন। হেমন্তদা হেসে জবাব দিয়েছিলেন, ওরে বাবা, কাকা সাংঘাতিক। হেমন্তদা খুব সম্মান করতেন জর্জদাকে। 2 দিকপাল শিল্পী, অথচ পরস্পরের প্রতি কী গভীর ভালোবাসা আর শ্রদ্ধা। কেউ কারো নিন্দে করতেন না, সমালোচনা করতেন না। এটা আমার ভারী ভালো লাগতো। যেদিন ফাঁকা থাকতেন সেদিনই জর্জদা যেতে বলতেন। প্রতিবার গেলে বলে দিতেন, অমুক অমুক দিন আসবি, বেশি কেউ থাকবে না, তোকে অনেকক্ষণ শেখাতে পারবো। গান শেখাতে শেখাতে হয়তো বেলা হয়ে গেল। অনন্ত নামের কাজের লোককে জর্জদা বলতেন, দিদিকে কিছু খাবার এনে দে। যা ডাল ভাত রান্না হতো তাই খেতাম। জর্জদার হাঁপানি ছিল, বেশি তেল মশলা খেতেন না। আমাকে খাওয়ানোর সময় অনন্তকে বলতেন, চিকেন ভাজা টাজা পাওয়া যায় কিনা দেখ না, মেয়েটা শুধু ডাল ভাত খাবে। আমি বাধা দিলে বলতেন, খাওয়ার সময় খেয়ে নিবি, নাহলে গলা খারাপ হয়ে যাবে। খেয়ে একটু বিশ্রাম নে, তারপর আবার শেখাবো। জর্জদা ছিলেন এমনই যত্নবান। ছোটবেলা থেকে কত নাম শুনেছি, শিখতে গিয়ে উপলব্ধি করছিলাম, জর্জদা শুধু কিংবদন্তি গায়ক ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন উঁচু দরের। গান তোলার সময় জর্জদা বারবার বলতেন, নোটেশন ফলো কর, কিন্তু ওটা গাস না। কথাটা আগে পড়, মানে বোঝ, তারপর গানটা গা, তখন বুঝবি সুরটা কথার সঙ্গে মিশে আছে। বেশিরভাগ শিল্পী রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সময় নোটেশনে জোর দেন, ফলে গানের যে সৌন্দর্য সেটা গলায় ফোটে না। জর্জদার কাছে তালিম নেওয়ার সময় কথার মানে বুঝে সেটা সুরের সঙ্গে মিশিয়ে দেওয়া রপ্ত করতাম। জিজ্ঞেস করতাম, আমার কি হচ্ছে? জর্জদা বলতেন, হচ্ছে, আস্তে আস্তে আসছে। এরপর যখন আধুনিক গান গেয়েছি কিংবা প্লেব্যাক করছি, তখনও জর্জদার এই শিক্ষা খুব কাজে লেগেছিল। শব্দকে সুরের সঙ্গে মিশিয়ে না উচ্চারণ করতে পারলে কোনো গানের ভাব ঠিকভাবে ফোটানো সম্ভব হয় না। শাস্ত্রীয় সঙ্গীতের কথা অবশ্য আলাদা, ওখানে সুরই প্রধান, কথা নয়। জর্জদা আরও একটা কাজ করতেন, রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা পড়াতেন। গান সংক্রান্ত লেখা হলে আরও পড়াতেন। বলতেন, তোর জন্য রেখে দিয়েছি, এগুলো পড়, সুর দিয়ে কেমন করে মালা গাঁথতে হয় শেখ। এখন ভাবি, এমন শিক্ষক পেয়েছি বলেই আমি অত বড় বড় জায়গায় গান করতে পেরেছি, এবং কথাকে একসঙ্গে নিয়ে কেমন করে গাইতে হয় এটা জর্জদা হাতে করে শিখিয়েছিলেন। আরও অনেক খুঁটিনাটি থাকে যা একজন শিল্পীকে বাকিদের চেয়ে আলাদা করে দেয়। সবটা যে সচেতনভাবে করা যায় তা নয়, কিছু অজান্তে কাজ করে। গাইতে গাইতে অনেক সময় লক্ষ্য করেছি এমন কিছু গলায় কাজ করছে যা ভাবিনি, তবু সেই অজান্তের অংশটুকুও গড়ে ওঠে শিক্ষা এবং তালিমের জোরে। জর্জদা মাইনে পর্যন্ত নিতেন না,
বলতেন, ওইটুকু টাকা দিয়ে কি হবে, তুই মন দিয়ে শেখ। সেটা অবশ্য সুশীল বন্দ্যোপাধ্যায় চিন্ময় লাহিড়ীও নিতেন না। শুধু সাগিরউদ্দিন খাঁ সাহেবকে তখনকার দিনে মাসে 300 টাকা দিতাম। দমদমে বাড়িতে আসতেন, সারাদিন থাকতেন, শেখাতেন। মাকে অনেক কষ্ট করে সেই টাকা জোগাড় করতে হতো। চিন্ময় লাহিড়ী টাকা না নিলেও তার বাড়ি যেতে প্রচুর খরচ হতো। তিনি থাকতেন টালিগঞ্জে। আমাকে ভোরে উঠে 3টে বাস পাল্টে যেতে হতো। প্রথমে দমদম থেকে পাইকপাড়া যেতাম এক বাসে, ওখান থেকে শ্যামবাজার এসে বাস বদলে ধর্মতলা থেকে টালিগঞ্জের বাস ধরতাম। মা উঠতেন ভোর 5টায়, আমাকে ঠেলে তুলতেন, শিগগির ওঠো, আজ তোমার ক্লাস। আমি আর আমার ভাই টুবাই মুখ ধুয়ে বেরিয়ে পড়তাম। অত সকালে খেতে ইচ্ছে করতো না, মা টাকা দিয়ে দিতেন। মেট্রো সিনেমা হলের সামনে একটা রেস্তোরাঁ ছিল, অত সকালে খুলে যেত। ওখানে দুজনে পাউরুটি ডিমের পোস্ট খেতাম, কখনো রুটি অমলেট খেয়ে সোজা টালিগঞ্জ। শেখা হলে আবার 3টে বাস পাল্টে দমদমে ফেরা। কিভাবে যে শিখেছি এখন ভাবতে নিজেরই অবাক লাগে। বুঝতে পারতাম আমার গান শেখার খরচ জোগাড় করা মুশকিল হয়ে উঠছে। দাদু তখন অবসর নিয়েছেন, গোনাগুনতি টাকা। এদিকে আমার একার দিকে তাকালে তো হবে না, বাকি ভাই বোনেরা আছে, তাদের লেখাপড়া গান বাজনার খরচ আছে। সেই সময় থেকে আমার গান গেয়ে রোজগার করা শুরু। রেকর্ডিংয়ের সঙ্গে অনুষ্ঠানও করতাম, কোনো দিন একটা অনুষ্ঠান, কোনো দিন দুটো। প্রথম 35 টাকা পেতাম। রেডিওতেও গান গেয়েও ওই টাকা পেয়েছি। ধীরে ধীরে রেট বাড়ল, 35 হলো 60, ধাপে ধাপে 90। 100 টাকা যখন রেট হলো তখন বাড়ির সকলের মুখে হাসি ফুটল। এরপর তো রেট বাড়তে বাড়তে 1000 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। আমার বয়স তখন মেরে কেটে 16-17। গত শতাব্দীর 6-এর দশকের গোড়ায় 1000 টাকা মানে অনেক টাকা। এক একটা অনুষ্ঠানে আমি 1000 টাকা পাচ্ছি। বাংলায় সবচেয়ে বেশি রেট ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের, তিনি নিতেন 2000-এর মতো। সেখানে আমি ওই বয়সেই তার অর্ধেক। আমার রোজগার বাড়তে থাকায় পরিবারের হাল ফিরল, সচ্ছলতা এলো। ভাই বোনেদের লেখাপড়ার খরচ দাদু মা সামলাতে পারলেন। মায়ের মুখে মনে কুণ্ঠা ছিল, দাদু এত কিছু করছেন, কখনো তো কিছু বলতেন না, বাধা দিতেন না। তাতে মায়ের অস্বস্তি আরও বাড়ত, কিন্তু কিছু করার ছিল না। অতগুলো সন্তান, মামার বাড়ি থেকেও অল্প স্বল্প সাহায্য আসতো, তবে দাদু ঠাকুমার মতো কেউ করেনি। আমাদের বুকে করে রাখতেন, ভাবটা ছিল কেউ ভেবো না ওদের বাবা নেই, যতদিন আমরা বেঁচে ওদের সব আছে। দাদু ঠাকুমার জন্য আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারতো না। অবশ্য আঙুল তোলার মতো কিছু আমরা কখনো করিনি। তবু অত ছোট বয়সে যে বাবাকে হারিয়েছি সেটা দাদু ঠাকুমার বুঝতে দেয়নি। এমন সময় এলো আমার কেরিয়ারে বড় বাঁক। ঋত্বিক ঘটক সুবর্ণরেখা ছবির জন্য আমাকে পছন্দ করলেন। মাধবী মুখোপাধ্যায়ের বদলে আমাকে নায়িকা করার কথা ভেবেছিলেন প্রথমেই। সেই ঘটনা পরে বলবো। নমস্কার, পরবর্তী পর্ব আবার পরে জানাবো।